শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। সংসদের উচ্চ কক্ষ হবে 100 আসনের, আর সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সভার শেষ দিনে এই সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। তবে বিএনপি এই সিদ্ধান্ততে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে। শেষ দিনে জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি নিয়ে বিভক্ত মত দিয়েছে দলগুলো। কমিশন বলছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে পরবর্তীতে আরও সভা হতে পারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ঐকমত্য কমিশনের এই সংলাপের সিদ্ধান্তগুলো খসড়া আকারে 2-1 দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার বেলা 11:30টার পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা, চলে রাত 10টা পর্যন্ত। কিছু ঘটনার আলামত ভালো নয়, আর সতর্ক ঐক্যবদ্ধ না হলে 1-11 মতো ঘটনা অস্বাভাবিক নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম অনুষ্ঠানে তিনি বলেন, বিশেষ উদ্দেশ্যে কিছু বিতর্ক তৈরি করা হচ্ছে। জুলাইয়ের স্পিরিট থেকে সরে গিয়ে দেশে এখন ক্ষমতার লড়াই চলছে। অন্তর্বর্তী সরকার কিছু কাজ করছে, তবে ডেডলাইন ফেব্রুয়ারি পার হলে সরকার প্রধানের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু চারদিকে আপনার আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে। এই যে ঘটনাগুলো আলামত ভালো না। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটা মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বৃহস্পতিবার রাজধানীর পরিবাগে আবু সাইদ মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিজয়ের বর্ষপূর্তি আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন যে সুযোগ এসেছে, সামনে তাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য তিনি নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রায় 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান তারেক রহমান। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত 18 বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু তারা ভোট দিতে চান, আর আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা, তার প্রতিফলন ঘটবে সামনের নির্বাচনে। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেন, ঘোষিত সময়েই ভোট হবে। ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন, তার থেকে একটা দিন দেরি হবে না। আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমিও তো 18 বছর ধরে ভোট দিতে পারি নাই। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে তারা। 1 বছরেও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সরকারকে দায়ী করেন। দীর্ঘসূত্রিতা বা আশ্বাস নয়, 24কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, জুলাই সনদ একক কোনো দাবি নয়, এটি যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের অধিকার, যা সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও তাদের। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে। আমরা চাই না যে এই জুলাই সনদ নিয়ে আবার নতুন করে কোনো তালবাহানা হোক। জুলাই ঘোষণাপত্র এবং যে সেটা আমাদের সংবিধানে, মূল সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আজকে রাজপথে নামতে হচ্ছে। আলাদা মামলায় শেখ হাসিনা
এবং তার বোন শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির বিচার শুরু হয়েছে। শেখ হাসিনা, পুতুল এবং জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর 11 আগস্ট ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের দিন। আর 13 আগস্ট শেখ রেহানা, টিউলিপ, ববি সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মামলার প্রথম সাক্ষী। ঢাকার বিশেষ জজ আদালত 4 এবং 5-এর বিচারক বৃহস্পতিবার এই আদেশ দেন। এ সময় আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুদকের আইনজীবী জানান, আসামিরা উপস্থিত না হলেও বিচার কাজ চলবে। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের মামলার পরবর্তী তারিখ 11 আগস্ট। অন্যদিকে রেহানা পরিবারের মামলার পরবর্তী তারিখ 13 আগস্ট ধার্য করেছেন আদালত। এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করা হবে। দুদক সূত্রে জানা যায়, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম এবং জালিয়াতিতে জড়িত ছিলেন শেখ পরিবারের সদস্যরা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের এই প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন। এতে সহায়তা করে গণপূর্ত এবং রাজউকের বেশ কয়েকজন কর্মকর্তা। রাজধানীতে নিজেদের নামে জমি থাকা সত্ত্বেও সেটি গোপন করে এই সুবিধা আদায় করেছেন শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, রেদওয়ান এবং টিউলিপ সিদ্দিক। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন। সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। নাশকতার লক্ষ্যে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে অবগত সেনাবাহিনী। তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তর। বৃহস্পতিবার বনানীত আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। মুখপাত্র বলেন, সম্প্রতি এনসিপির জনসভা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আরও জানান, সেনাবাহিনী বিশেষ কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করে না। একটি দলের অনেকের জীবননাশের হুমকি থাকায় তৎপর ছিল সেনাবাহিনী। সেখানে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। স্বাধীন বাংলাদেশের পাহাড়ি এলাকায় কেএনএফ-এর আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তা। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফ-এরই অনেক সদস্য হতাহত হয়েছে। তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমরা এবং তাদের যে বিভিন্ন বেস বা ট্রেনিং ক্যাম্প সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছি। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত এই ঘটনার পর হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা, নিজাম হাজারী সহ 221 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সাবেক স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীকে হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর নামও রয়েছে। এই মামলায় এখন পর্যন্ত 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গেল বছরের 4 আগস্ট মহিপালে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। সে সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়, যাতে প্রাণ হারান কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান নাসুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নাম সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব সহ এখানে ফেনী জেলার আছে নিজাম হাজারী, সাবেক সংসদ সদস্য এবং
মাসুদ খান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সহ অন্যান্য এখানে যারা এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের নামে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। বরিশালে পারিবারিক কলহের জেরে দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 2 জন। বৃহস্পতিবার রাতে নগরীর কাশীপুরের বিল্লবাড়ি এলাকায় এই ঘটনায় মারা যান মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহকারী সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার লিটু। পুলিশ জানায় নিহত লিটুর বোন মুন্নি বেগমের সাথে তার স্বামী জাকির গাজীর দাম্পত্য কলহ চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি 2 পরিবারের মধ্যে মারামারি হয় আর এই ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করে। জাকিরের মামলায় আগাম জামিন নিয়ে সন্ধ্যায় এলাকায় ফিরে লিটু মুন্নিরা। পরে দুপক্ষ আবার সংঘর্ষে জড়ায়। জাকির এবং তার লোকজনের হামলায় নিহত হয় লিটু, আহত হয় মুন্নি এবং তার অপর ভাই সুমন। পরে তাদের বসতঘর এবং মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জাকির বাহিনী। এই ঘটনায় পুলিশ 7 জনকে আটক করেছে। আমার হাজবেন্ড একটার পর একটা বিয়ে করে, আমার রাখে গোপনে যাইয়ে ঢাকায় বিয়ে করছে। জয়দিক নিয়ে আমার বিভিন্ন সময় মারধর করতো, এই নিয়ে সমস্যা হয়েছিল। জামিন নিয়ে এলাকায় যায়, এলাকায় গিয়ে যে অপরপক্ষ জাকির তাদের উপরে ক্ষিপ্ত হয় এবং মানমুখী আচরণ করে। মানমুখী আচরণ করার কারণে জাকিরের লোকজন মানমুখী হয়, যার প্রেক্ষিতে আজকের এই ঘটনা। নাটোরের সিংড়া থেকে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ইটালি এবং ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিংড়া থানার ওসি জানান, ধানের জমিতে 25 বছর বয়সে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের মুখ এবং গলা গেঞ্জি কাপড় দিয়ে শক্ত অবস্থায় বাঁধা ছিল। প্রাথমিক ধারণা যুবকটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, মূল্যস্ফীতির হার 7% নিচে নেমে আসলেই নীতি সুধার কমিয়ে আনা হবে। এবার বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে 7.2%। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সংকোচনমূলক ধারা অব্যাহত থাকবে। দেশের অর্থনীতিতে কি পরিমাণ অর্থের সরবরাহ থাকবে এবং সুদের হার কত হবে তা নির্ধারণ করা হয় মুদ্রানীতির মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং টাকার মান স্থিতিশীল রাখাই মূল উদ্দেশ্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের শুরু থেকেই তৎপর গভর্নর। মূল্যস্ফীতি কমে এসেছে 8.5 অঙ্কের ঘরে, তবে এখন এটি লক্ষ্যমাত্রা উপরে রয়েছে। গভর্নর জানান, মূল্যস্ফীতির হার কমছে, তবে কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনতে আরও কিছুটা সময় লাগবে। যদি সিচুয়েশন ইমপ্রুভ করে আরো বেশি, আরো ভালোভাবে হয়, এটা 10% হলে আপত্তির কিছু নাই। এটা তো আমরা রেস্ট্রিক্ট করছি না, আমরা কোনোভাবেই প্রাইভেট সেক্টরের ক্রেডিট এক্সপেনশনকে লিমিট করছি না। আমরা বলছি যত ইচ্ছা আপনারা করেন, কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা আমি তখনই কমাবো যখন আমার ইনফ্লেশনটা কমবে। খেলাপি ঋণ আদায়ে কাজ করছে অগ্রণী ব্যাংক। গত বছর নগদ 441 কোটি টাকা সহ এই খাত থেকে 1726 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপনা পরিচালক সহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যাংকটি 2024 সালে 1,500 কোটি টাকার বেশি পরিচালন মুনাফা আয় করেছে। সরকারি ব্যাংকের মধ্যে রেমিটেন্স অর্জনেও শীর্ষস্থান ধরে রেখেছে অগ্রণী ব্যাংক। আমদানি রপ্তানি বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যাংকটির। ব্যবসায়িক এবং আর্থিক সূচকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাংকটির চেয়ারম্যান। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত যুবদল নেতা আসিফ শিকদারের ঘটনার স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। পাশাপাশি দায়ীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আসিফ শিকদারের স্ত্রী স্বপ্না বেগম জানান, আসিফ হত্যা শুধু একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনা এবং মানবাধিকারের প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ। এই ধরনের হত্যাকাণ্ড ফ্যাসিবাদের আমলের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি জানান, গত 20 জুলাই যৌথ বাহিনী পরিচয়ে যুবদল নেতা আসিফ শিকদারকে তুলে নিয়ে যাওয়া হয়, ভাঙচুর করা হয় বাসা, শাহ আলী থানায় নিয়ে গিয়ে তার উপর অমানবিক নিপীড়ন চালানো হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং মারা যান তিনি। এই ঘটনায় সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন নিহতের স্ত্রী। যৌথ বাহিনী আমাদের বাসায় ঢুকে জানানো হয়, আমার
এই ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছি। বাগেরহাটে একটি সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বিএনপি, জামায়াত সহ সর্বদলীয় রাজনৈতিক দলের ব্যানারে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস ক্লাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জোটের পক্ষে জেলা বিএনপির আহ্বায়ক এই ঘোষণা দেন। শনিবার শহরে বিক্ষোভ মিছিল এবং রোববার সার্কিট হাউস মোড় থেকে মিছিল সহ জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াত, খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হল ভবনের ছাদ ধসে 12 জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে হলের 2য় তলার বারান্দা ঢালাই চলাকালীন এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান 10 তলা ভবনটির 2য় তলার ছাদের পূর্ব দক্ষিণ কোণে ঢালাইয়ের কাজ শুরু হলে বিকেল 4টার দিকে তা নড়বড়ে হয়ে পড়ে। এরপরই ধসে পড়ে পুরো কাঠামো। এই সময় নির্মাণ কাজে থাকা শ্রমিকরাও নিচে পড়ে যান। আহত হন 12 জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রক্তাক্ত জুলাইয়ের শপথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো অদম্য 24 স্মৃতিস্তম্ভ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হলের সামনে এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এই সময় জাতীয় ঐক্যের প্রতি জোর দেওয়ার আহ্বান জানান তিনি। উদ্বোধন শেষে তথ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। অভ্যুত্থানের শহীদদের স্মরণে আন্দোলনরত শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছেন। বিভিন্ন মতের ভিন্নতা থাকবে, কিন্তু একটা ক্ষেত্রে জাতীয় স্বার্থে যেন ঐক্যটা থাকে, এই ঐক্যের জন্যই বলছি। এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।